আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? স্যার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো না? জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো সবাই মোটামুটি জয়েন করতে থাকুক, আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। ওকে স্যার। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে 11তম ক্লাস শুরু করতে যাচ্ছি আমি। 11তম ক্লাস, লিগ্যাল অ্যাসপেক্টস অফ মার্কেটিং এর 11তম ক্লাস আজকে। তো এ পর্যায়ে আমি শুরুতেই তোমাদের সাথে আমাদের ক্লাসের যে স্লাইড গুলো আছে সেই স্লাইড গুলো শেয়ার করি। হ্যাঁ, স্লাইড গুলো মনে হয় দেখতে পাচ্ছ, তাই না? স্লাইড গুলো কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। তো আমরা আমাদের ক্লাসের কার্যক্রম তাহলে শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 11তম ক্লাস আমি শুরু করতে যাচ্ছি তোমাদের সাথে। সাথে আছি আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। আর আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার আদার্স ইম্পর্টেন্ট অ্যাক্টের মধ্যে চ্যাপ্টার 4.5 নিয়ে, অর্থাৎ ট্রেডমার্কস অ্যাক্ট 1940। 1940 সালের যে ট্রেডমার্কস অ্যাক্ট আছে এটা নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আলোচনার যে টপিক গুলো থাকবে সেগুলো হচ্ছে, যেমন প্রথমে সাম ইম্পর্টেন্ট ডেফিনেশন অ্যাপ্লাইজ ফর রেজিস্ট্রেশন অফ ট্রেডমার্ক, তারপরে রিফিউজ দ্য অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশন ফর ট্রেডমার্ক, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিসিভ অ্যাপ্লিকেশন ফর ট্রেডমার্ক registration, provisions relating to oppose for registration of trademark, provision relating to joint ownership trademark, extension or re-establish of duration of registration. অর্থাৎ এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ইনশাআল্লাহ আমরা দেখি আমাদের ডিসকাশন গুলো পর্যায়ক্রমে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, চ্যাপ্টার 4.5 এ যে আলোচনাগুলো আসছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে এখন আলোচনা করব। তো শুরুতেই দেখো সাম ইম্পর্টেন্ট ডেফিনেশনস, অর্থাৎ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন আছে যে ডেফিনেশন গুলো আমাদেরকে একটু জানা দরকার। যেমন প্রথমে আসছে প্রায়োরিটি ডেট, অর্থাৎ অগ্রাধিকার তারিখ। অগ্রাধিকার তারিখ, প্রায়োরিটি ডেট। প্রায়োরিটি ডেট বলতে আমরা আসলে কি বুঝি সেটা একটু দেখি আমরা। এখানে যেটা বলছে প্রায়োরিটি ডেট বলতে, অগ্রাধিকার তারিখের অর্থ হচ্ছে এটি পূর্ববর্তী আবেদনের তারিখ যা পণ্য বা সেবার ট্রেডমার্ক সত্ত্বের অগ্রাধিকারের ভিত্তি হিসেবে প্যারিস কনভেনশনে এটা গৃহীত হয়েছে। এটা কি বুঝতে পারছো তোমরা? অর্থাৎ অগ্রাধিকারের যে এই তারিখের অর্থ হচ্ছে এটা এরকম যে পূর্ববর্তী আবেদনের তারিখ, অর্থাৎ এই ট্রেডমার্কের যে আবেদন করতে হয় সেই আবেদনের তারিখ যা পণ্য বা সেবার ট্রেডমার্ক সত্ত্বের অগ্রাধিকারের ভিত্তি হিসেবে এটা মূলত প্যারিস কনভেনশন সেন্টারে বা কনভেনশনে মূলত এটা অ্যাকসেপ্ট করা হয়েছিল। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা প্রায়োরিটি ডেট বলি। যে ডেটে মূলত ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করা হবে বা আবেদন করা হবে ওই ডেটটাকে মূলত এখানে প্রায়োরিটি ডেট হিসেবে গণ্য করা হচ্ছে। দেন পারমিটেড ইউজ, এক্সকিউজ মি, পারমিটেড ইউজ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? পারমিটেড ইউজ বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এরকম, দেখো যে অনুমোদিত ব্যবহারের অর্থ হলো নিবন্ধিত ট্রেডমার্কের ক্ষেত্রে কোনো নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক সংশ্লিষ্ট ট্রেডমার্ক যে সকল শর্ত বাধা নিষেধ সাপেক্ষে নিবন্ধিত হয়েছে ওই সকল শর্ত বা বাধা নিষেধ পালন করে কোনো নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক ট্রেডমার্ক ব্যবহার করা, এটা হচ্ছে পারমিটেড ইউজ, অর্থাৎ অনুমোদিত ব্যবহার। অনুমোদিত ব্যবহার অর্থাৎ পারমিটেড ইউজ। ঠিক আছে, তো পারমিটেড ইউজ হচ্ছে জাস্ট ওই যে আমরা যে ট্রেডমার্কটা ইউজ করব সেই ট্রেডমার্কটা ইউজ করার যে অনুমোদন, ঠিক আছে, সেটাই মূলত হচ্ছে পারমিটেড ইউজ। দেন এরপরে 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্ক কাকে বলে, যেটা আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় ট্রেডমার্ক। ট্রেডমার্ক বলতে আসলে আমরা বেসিক্যালি কি বুঝি সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হব ইনশাআল্লাহ।
তো এখানে যেটা বলা হচ্ছে দেখো, ট্রেডমার্ক আইন 1940-এর 2-8 ধারা অনুযায়ী ট্রেডমার্ক বলতে কি বোঝায় সেটা এখানে আলোচনা করা হচ্ছে, সেটা আমরা একটু ধারাবাহিকভাবে দেখব। নাম্বার ক তে দেখো বলা হচ্ছে, কোনো নিবন্ধিত ট্রেডমার্ক অথবা কোনো পণ্যের সাথে ব্যবহৃত এমন কোনো মার্ক যাতে ব্যবসা উক্ত পণ্যের উপর মার্ক ব্যবহারকারী স্বত্বাধিকারীর অধিকার রয়েছে বলে প্রতীয়মান হয়। অথবা অন্যভাবে যদি বলি আমরা, খ নম্বরটা একটু দেখি, কোনো সেবার সাথে ব্যবহৃত এমন কোনো মার্ক যাতে ব্যবসায়ী উক্ত সেবার উপর মার্ক ব্যবহারকারীর স্বত্বাধিকারীর অধিকার রয়েছে মর্মে প্রতীয়মান হয়। আর গ নম্বরে যেটা বলা হচ্ছে সেটা একটু দেখো, যে কোনো সেবা বা পণ্যের সাথে ব্যবহৃত বা ব্যবহারের জন্য প্রস্তাবিত এমন কোনো মার্ক যার স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী হিসেবে ব্যবহারের অধিকার রয়েছে বলে প্রতীয়মান হয়। অর্থাৎ আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার মূল আলোচ্য বিষয়টা হচ্ছে ট্রেডমার্ক হচ্ছে মূলত এমন একটা মার্ক, মার্ক মানেই হচ্ছে একটা চিহ্ন বা এমন একটা অবস্থা বা এমন একটা পরিস্থিতি যেটার মাধ্যমে মূলত স্বত্বাধিকারী যিনি থাকবেন তার একটা অধিকার রয়েছে, সেটা প্রতিষ্ঠিত হবে বা প্রতীয়মান হবে। এই বিষয়টাই মূলত ইন্ডিকেট করা হয়, এটাই হচ্ছে মূলত ট্রেডমার্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, অর্থাৎ জেলা আদালত। ডিস্ট্রিক্ট কোর্ট, জেলা আদালত কাকে বলে সেটা একটু খেয়াল করো। জেলা আদালত বলতে এখানে মূলত জেলা জজ আদালত বা অতিরিক্ত জেলা জজ আদালত বা যুগ্ম জেলা জজ আদালতকে বোঝানো হয়েছে। তোমরা এটা নিশ্চয়ই জানো যে ডিস্ট্রিক্ট কোর্ট বা এডিশনাল ডিস্ট্রিক্ট কোর্ট বা তোমার ডিস্ট্রিক্ট জাজ কোর্ট আর কি, এরকম বিভিন্ন ধরনের কোর্ট আছে, যে কোর্ট গুলোকে মূলত এখানে ডিস্ট্রিক্ট কোর্ট হিসেবে গণ্য করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে তোমার ফলস ট্রেড ডিসক্রিপশন। ফলস ট্রেড ডিসক্রিপশন, ফলস ট্রেড ডিসক্রিপশন বলতে আমরা কি বুঝি, অর্থাৎ মিথ্যা বর্ণনা বলতে আসলে কি বুঝি আমরা এখানে, সেটা একটু জানি। আমরা সবাই নর্মালি এই বিষয়গুলো কিন্তু সবাই জানি, তারপরেও আসলে এই ট্রেডমার্ক অ্যাক্টের আইনের আওতায় আসলে কি বোঝানো হচ্ছে সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করছি আমাদের এই আলোচনার মাধ্যমে। দেখো একটু খেয়াল করো, মিথ্যা বর্ণনা হচ্ছে, ফলস ট্রেড ডিসক্রিপশন হচ্ছে কোনো পণ্য বা সেবার বিষয়ে অসত্য বা বিভ্রান্তিকর ট্রেড বর্ণনা করা। খ নম্বর বলা হচ্ছে, দেখো কোনো পণ্য বা সেবার ট্রেড বর্ণনার এমন কিছু সংযোজন বা অবলোকন বা পরিবর্তন করা হয় যা অসত্য বা বিভ্রান্তিকর। গ নম্বর বলা হচ্ছে, কোনো পণ্যের ট্রেড বর্ণনায় এই মর্মে ইঙ্গিত করা হয় যে উক্ত পণ্যের ধারকে রক্ষিত বা ধারণকৃত পণ্যের প্রকৃত পরিমাণ বা আদর্শ মানের গজ বা মিটারের মাপের পরিমাণ অপেক্ষা অধিকতর হয়। আর ঘ নম্বর বলছে, কোনো পণ্য বা সেবার ট্রেড বর্ণনায় কোনো ব্যক্তির মিথ্যা নাম বা অনুস্বাক্ষর এমন ভাবে ব্যবহার করা যেন উক্ত ব্যক্তির নাম বা অনুস্বাক্ষর কোনো ট্রেডমার্ক বা এ ধরনের কোনো অংশবিশেষ নয়, অথবা কোনো কাল্পনিক ব্যক্তির নাম বা এমন কোনো ব্যক্তির নাম যিনি অনুরূপ পণ্য বা সেবার ব্যবসা পরিচালনা করেন না। প্রিয় শিক্ষার্থীরা, তো এই বিষয়গুলোই হচ্ছে মূলত ট্রেডমার্ক সংক্রান্ত মিথ্যা বর্ণনা, অর্থাৎ ট্রেডমার্কের সাথে রিলেটেড যে মিথ্যা বর্ণনা সেটা হচ্ছে এই বিষয়গুলো। এরপরে যেটা আসছে নাম্বার 6, দেখো ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বলতে কি বুঝি আমরা, ট্রাইব্যুনাল কাকে বলে? ট্রাইব্যুনাল বলতে সাধারণত কোনো নিবন্ধক অথবা যে আদালতে কোনো কার্যধারা নিষ্পত্তি করা হয়, এ ধরনের আদালতকে সাধারণত আমরা ট্রাইব্যুনাল হিসেবে গণ্য করি। তাহলে আমরা ট্রাইব্যুনাল বলতে কি বুঝলাম, যে কোনো নিবন্ধক, কোনো রেজিস্ট্রার অথবা যে আদালতে কোনো কার্যধারা, যে কোনো ধরনের কার্যধারা, যে কোনো বিষয় নিয়ে মূলত যেখানে নিষ্পত্তি করা হবে, এই ধরনের আদালতকে আমরা মূলত ট্রাইব্যুনাল হিসেবে গণ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে নাম্বার 7, রেজিস্টার্ড ট্রেডমার্ক। রেজিস্টার্ড ট্রেডমার্ক বলতে আমরা কি বুঝি? রেজিস্টার্ড ট্রেডমার্ক বলতে সাধারণত নিবন্ধিত বইতে অন্তর্ভুক্ত ট্রেডমার্ককে বোঝাবে, অর্থাৎ যেটা যে রেজিস্টার্ড বই আছে সেই রেজিস্টার্ড বইয়ের মধ্যে যে ট্রেডমার্কটা তোমার অন্তর্ভুক্ত থাকবে, ওই ট্রেডমার্ককে মূলত আমরা রেজিস্টার্ড ট্রেডমার্ক হিসেবে গণ্য করব। আর 8 নম্বর বলছে, দেখো রেজিস্টার্ড ওনার, অর্থাৎ তোমার
নিবন্ধিত মালিক বা স্বত্বাধিকারী বলতে আমরা আসলে কি বুঝি? দেখো, নিবন্ধিত স্বত্বাধিকারী বা মালিক বলতে আমরা এমন কোনো ব্যক্তিকে বুঝাই বা বোঝানো হবে যার নাম ট্রেডমার্কের স্বত্বাধিকারী হিসেবে নিবন্ধন বইতে সেটা লিপিবদ্ধ করা থাকবে। অর্থাৎ রেজিস্টার্ড অনার হচ্ছে ওই ব্যক্তি যার নাম অবশ্যই রেজিস্টার্ড বইতে কি করা থাকবে, লিপিবদ্ধ করা থাকবে, তাকে আমরা মূলত রেজিস্টার্ড অনার হিসেবে গণ্য করব। দেন প্রোডাক্ট, প্রোডাক্ট কাকে বলে? আমরা তো অবশ্যই জানি এটা, তারপরও আমরা আমাদের ট্রেডমার্ক আইনের আওতায় কি বোঝানো হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করি। আমরা পণ্য বলতে এখানে ব্যবসা বা উৎপাদনের সাথে সম্পর্কিত কোনো বস্তু অথবা কৃষিজাত দ্রব্য বা লতা গুল্ম জাতীয় উদ্ভিদকে বোঝানো হয়েছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে পণ্য বলতে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 10, প্যারিস কনভেনশন। আমরা ইতিমধ্যে কিন্তু প্যারিস কনভেনশন শব্দটা ইউজ করছি। তো প্যারিস কনভেনশন বলতে আসলে কি বোঝায় সেটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি আমরা। উপরে আলোচনায় হয়তো এই বিষয়টা স্পষ্ট ছিল না, কিন্তু এখানে প্যারিস কনভেনশন বলতে আসলে কি বোঝায় সেটা আরো স্পেসিফাইড করে দিচ্ছে। দেখো একটু খেয়াল করে, প্যারিস কনভেনশন বলতে এখানে শিল্প সম্পর্কে সংরক্ষণের জন্য 1883 20 মার্চ অর্থাৎ 20 মার্চের সংশোধিত যে প্যারিস কনভেনশন সেটাকে মূলত এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ 1883 সালের 20 মার্চের যে সংশোধিত প্যারিস কনভেনশন হয়েছিল সেই কনভেনশনকে মূলত আমরা প্যারিস কনভেনশন হিসেবে গণ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মার্ক। মার্ক কাকে বলে? মার্ক বলতে আমরা কি বুঝি? মার্ক কাকে বলে সেটা একটু খেয়াল করো। মার্ক হচ্ছে মূলত কোনো ডিভাইস অথবা কোনো ব্র্যান্ড অথবা কোনো শিরোনাম, হ্যাঁ, অথবা কোনো লেবেল, হ্যাঁ, অথবা টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, প্রতীক, সংখ্যা, সংযুক্ত উপাদান অথবা রঙের কোনো সমন্বয় অথবা এগুলোর যে কোনো রূপ সমন্বয় মূলত অন্তর্ভুক্ত হবে। তাহলে মার্ক বলতে কি বোঝায় এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। অর্থাৎ মার্ক বলতে এই বিষয়গুলো ইন্ডিভিজুয়ালি হতে পারে অথবা এটার সমন্বয়ের মাধ্যমেও এটা হতে পারে। এটাই মূলত হচ্ছে মার্ক। নেক্সট হচ্ছে নাম্বার 12, অ্যাসোসিয়েট ট্রেডমার্ক। অ্যাসোসিয়েট ট্রেডমার্ক বলতে আমরা কি বুঝি? দেখো, সহযোগী ট্রেডমার্ক বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সহযোগী ট্রেডমার্ক বলতে এই আইনের অধীনে এমন এক ধরনের ট্রেডমার্ককে বোঝাবে যেখানে যেটা নিবন্ধিত হওয়ার যোগ্য এবং নিবন্ধিত হবার বাধ্যবাধকতা রয়েছে, এমন কোন ট্রেডমার্ককে মূলত সহযোগী ট্রেডমার্ক হিসেবে বোঝানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি। আমরা কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন আমরা জেনে নিলাম এই অধ্যায়ের। এর পরে যে টপিকটা আসছে সেটা আমরা এখন জানবো। এর পরের যে টপিক সেটা হচ্ছে অ্যাপ্লাইজ ফর রেজিস্ট্রেশন অফ ট্রেডমার্ক। অ্যাপ্লাইজ ফর রেজিস্ট্রেশন অফ ট্রেডমার্ক অর্থাৎ ট্রেডমার্ক। দেখো একটু খেয়াল করো, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করতে হবে। ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন, অ্যাপ্লাইজ ফর রেজিস্ট্রেশন অফ ট্রেডমার্ক অর্থাৎ ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য আবেদন। আমরা ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য আবেদন করব। এ সংক্রান্ত দেখো আইনে কি বলা হচ্ছে সেটা আমরা শিখব। 1940 সালের ট্রেডমার্ক আইনের 15 সেকশনে অর্থাৎ 15 ধারাতে নিবন্ধনের আবেদন সম্পর্কে যে বিধান আছে সেই বিধানটা কি সেটা মূলত আমাদের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কয়েকটা বিষয় মূলত এখানে বলছে। দেখো, অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন প্রপোজ ট্রেডমার্ক, প্রস্তাবিত ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ আমাদের যে প্রস্তাবিত ট্রেডমার্ক আছে সেটা নিবন্ধনের জন্য আমাদেরকে কি করতে হবে? অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন না করলে কিন্তু সেটা হবে না। অর্থাৎ অবশ্যই প্রস্তাবিত যে ট্রেডমার্ক, যে ট্রেডমার্কটা আমরা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি সেই ট্রেডমার্কটা নিবন্ধনের জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে যথাযথ কর্তৃপক্ষের নিকট। এটা হলো ফার্স্ট জব। নাম্বার 2 তে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, পৃথক পৃথক আবেদন। এখন এখানে যে বিষয়টা বলতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে এরকম যে আবেদনটা তোমার অবশ্যই ইন্ডিভিজুয়ালি হতে হবে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে হতে হবে। অর্থাৎ কোনো একসাথে অনেকগুলো বিষয়, অনেকগুলো ট্রেডমার্ক একসাথে আবেদন করা যাবে না। এটা অবশ্যই প্রতিটা ট্রেডমার্কের জন্য আলাদা আলাদা ভাবে অ্যাপ্লিকেশন উপস্থাপন করতে হবে। নাম্বার 3,
3 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন টু হেড অফিস, প্রধান কার্যালয়ে আবেদন দাখিল করতে হবে। অর্থাৎ যদি এরকম হয় যে আমরা নির্দিষ্ট কোনো অঞ্চলে বা এলাকাতে আমরা আমাদের প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেই প্রতিষ্ঠানটার নিবন্ধনের জন্য আমরা যখন অ্যাপ্লাই করব, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা অবশ্যই প্রধান কার্যালয় বরাবর হতে হবে। অর্থাৎ কোনো সাব অফিস বা অঞ্চল এরিয়া অফিস অথবা জোনাল অফিসে কিন্তু সেই অ্যাপ্লিকেশন করা যাবে না, এটা হেড অফিসে মূলত সাবমিশনটা করতে হবে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার সাবমিট অ্যাপ্লিকেশন। এরপরে ফাইনালি যেটা বলছে যে আবেদনটা যথাযথভাবে, অর্থাৎ সবকিছু সঠিকভাবে ঠিকঠাকভাবে পরিপূর্ণভাবে পূরণ করে, আবেদনপত্র পূরণ করে তারপরে সেটা আমাদের কি করতে হবে, সাবমিট করতে হবে। এক্সকিউজ মি। এরপরে যেটা আসছে 5 নম্বর, সেটা হচ্ছে যে একসেপ্ট অর রিজেক্ট অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ এই আবেদনপত্র একসেপ্ট হতে পারে, আবার রিজেক্ট হতে পারে। আমরা যে আবেদনপত্র করছি সেই আবেদনপত্রটা অনেক ক্ষেত্রে কিন্তু একসেপ্ট হতে পারে, আবার অনেক ক্ষেত্রে রিজেক্ট হতে পারে। ঠিক আছে, তো সেটাই মূলত আমরা ইয়ে করব, মানে সেটা আমরা অপেক্ষা করবো এটার জন্য। কারণ আমরা যে আবেদন করছি সেটা যে কোনো কারণে, আবেদনপত্রের কোনো ফল্টের কারণে হতে পারে, কোনো ইনফরমেশনের ভুলের কারণে হতে পারে, অথবা মনোপুত না হওয়ার কারণে আমাদের এই আবেদনপত্রটি একসেপ্ট হতে পারে, আবার রিজেক্ট হতে পারে। মানে সবকিছু ঠিকঠাক থাকলে একসেপ্ট হবে, আর যদি সবকিছু যথাযথভাবে উপস্থাপিত না হয় তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই মূলত আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য। দেন নেক্সট টপিক যেটা আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, এরপরে যে টপিকটা আসছে সেটা কি, সেটা হচ্ছে তোমার রিফিউজ দ্য অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশন ফর ট্রেডমার্ক। রিফিউজ দ্য অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশন ফর ট্রেডমার্ক, অর্থাৎ ট্রেডমার্কটা রিফিউজ হয়ে যেতে পারে। ট্রেডমার্কটা কি হয়ে যেতে পারে, রিফিউজ হয়ে যেতে পারে। তোমার রিফিউজ দ্য অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশন ফর ট্রেডমার্ক মানে গৃহীত আবেদনপত্র, অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশনটা করছি সেটা অ্যাকসেপ্ট করছে, করার পরেও কিন্তু আবার সেটা তারা রিফিউজ করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে। কোন পরিস্থিতিতে এটা হতে পারে সেই বিষয়টা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটু খেয়াল করে যে ট্রেডমার্ক আইন 1940-এর 16 ধারাতে 16 সেকশনে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য গৃহীত আবেদন প্রত্যাখ্যান সম্পর্কে কিছু বিধান আছে। হ্যাঁ, সেই বিধানগুলো কি সেটা মূলত আমরা এখন জানবো। এক্ষেত্রে বলছে যে ট্রেডমার্কের নিবন্ধনের জন্য আবেদন গ্রহণের পর নিবন্ধক যদি এই মর্মে নিশ্চিত হন যে আবেদনটি ভুলবশত গৃহীত হয়েছে, অর্থাৎ আমরা যে আবেদনটি করছি সেটা আসলে করার কথা না, এটা ভুলবশত এটা উপস্থাপন করা হয়েছে বা অ্যাপ্লাই করা হয়েছে, যদি এটা নিবন্ধক যদি এটা এরকম মনে করে। আর খ নম্বর যেটা বলা হচ্ছে যে সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনায় ট্রেডমার্ক নিবন্ধন সঠিক হবে না, বা যে শর্ত বা সীমাবদ্ধতার সাপেক্ষে আবেদনটি গ্রহণ করা হয়েছে তার অতিরিক্ত বা ভিন্নতর শর্ত বা সীমাবদ্ধতার সাপেক্ষে আবেদনটি গ্রহণ করা যেতে পারে। তার মানে এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আবেদনটি যদি ভুলবশত উপস্থাপন করা হয় এবং সেটা যদি নিবন্ধক নিশ্চিত হন তাহলে সেটা প্রত্যাখ্যান করবেন। আবার এরপরে যেটা বলা হচ্ছে যে যদি আবেদনপত্রটি এরকম হয় সঠিকভাবে উপস্থাপন করা না হয়, বা যে শর্তগুলো সেখানে উপস্থাপন করার কথা ছিল, যে কন্ডিশনগুলো ছিল সেগুলো যথাযথভাবে অনুসরণ করা হয় নাই, সেটা যদি প্রমাণিত হয় তাহলে সেটা রিফিউজ হয়ে যাবে, রিজেক্ট করবে। তবে এখানে সাথে সাথে আরেকটা কথা বলছে যে ভিন্নতর শর্ত বা সীমাবদ্ধ সাপেক্ষে আবেদনপত্রটি অবশ্য গ্রহণ করা যেতে পারে। মানে আমাদের শর্তটি ভিন্নভাবে যদি আমরা সেটাকে অ্যাপ্লাই করি বা উপস্থাপন করি তাহলে সেটা অবশ্যই মানে গ্রহণ করা যেতে পারে, রিফিউজ না করে সেটা আবার তারা অ্যাকসেপ্ট করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এরকম যে নিবন্ধক আবেদনকারীকে যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান করবেন। উক্ত আবেদনটি এই রূপে প্রত্যাখ্যান করতে পারবেন যেন আবেদনটি গৃহীত হয়নি। অর্থাৎ শুনানির মাধ্যমে যদি আবেদনকারী যদি যথোপযুক্ত প্রমাণ, যথোপযুক্ত শর্ত সে পূরণ করছে, এটা যদি সে উপস্থাপন করতে ব্যর্থ হয় তাহলে তার সেই আবেদনটি প্রত্যাখ্যাত হবে,
এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর যদি সেই শুনানিতে যদি যথাযথভাবে যদি আমরা প্রমাণ করতে পারি যে আমাদের মিস্টেক হয়েছিল, কিন্তু আমরা সেটা আবার ওভারকাম করার চেষ্টা করছি, বা সেটা আমরা যথাযথভাবে বা আমাদের বোঝার কোনো ভুল ছিল বা যে কোনো ভাবে হোক, এটা যদি আমরা আদালতকে বা নিবন্ধক কর্তৃপক্ষকে যদি আমরা সেটা বোঝাতে পারি, তাহলে আমাদের সেই এটা অ্যাপ্লিকেশনটা কি হবে না, অ্যাকসেপ্ট হবে, রিফিউজ হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল মূল বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নেক্সট টপিক, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিসিভ অ্যাপ্লিকেশন ফর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিসিভ অ্যাপ্লিকেশন ফর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি জারি। ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন যে আমরা গ্রহণ করছি, এটার জন্য তোমাকে ইয়ে করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রদান করতে হবে যে ট্রেডমার্কের আবেদন গ্রহণ করা হয়েছে, এই মর্মে নোটিশ জারি করতে হবে বা বিজ্ঞপ্তি জারি করতে হবে। তো এক্ষেত্রে ট্রেডমার্ক আইনের 1940 সালের যে ট্রেডমার্ক আইন, সেই আইনের 17 ধারাতে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত আইনের যে বিধান আছে সেখানে এটা কি বলা হচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে দুইটা বিষয় এখানে মূলত স্পেসিফাইড করা হচ্ছে। একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ইন স্পেসিফিক ওয়ে, অর্থাৎ নির্ধারিত পদ্ধতিতে বিজ্ঞপ্তি জারি। যে বিজ্ঞপ্তিটা দেওয়া হবে বা যে বিজ্ঞাপনটা উপস্থাপন করা হবে অ্যাপ্লিকেশন রিসিভ সংক্রান্ত, সেখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করেই মূলত আমাদের এই বিজ্ঞপ্তিটা উপস্থাপন করতে হবে। তো বলা হচ্ছে, দেখো, যে কোনো আবেদন শর্তহীনভাবে অথবা শর্তযুক্ত অথবা সীমাবদ্ধ সাপেক্ষে গৃহীত হলে নিবন্ধক আবেদন গ্রহণের পর অবিলম্বে বা এর শর্ত বা সীমাবদ্ধতা উল্লেখপূর্বক নির্ধারিত পদ্ধতিতে বিজ্ঞপ্তি জারি করবে। এটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? যে যদি আমরা দেখো, আমরা আবেদনটি যে অ্যাকসেপ্ট করছি, কেন কিভাবে অ্যাকসেপ্ট করছি সেই বিষয়টা, অর্থাৎ যে শর্তগুলো ছিল বা সীমাবদ্ধতা ছিল বা আরো যে বিষয়গুলো আছে সেইগুলো বিষয়গুলো কনসিডার করে তোমাদের আবেদন যে অ্যাকসেপ্ট করা হয়েছে এই বিষয়টা কিন্তু বিজ্ঞপ্তি আকারে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে সেটা জানাতে হবে বা অবগত করতে হবে নির্ধারিত পদ্ধতিতে। 2 নম্বর বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ইন রেকটিফাইং এন্ড কারেকশন অফ ইরোডস, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ইন রেকটিফাইং এন্ড কারেকশন অফ ইরোডস, অর্থাৎ ভুল শুদ্ধকরণ ও সংশোধনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি। অর্থাৎ অ্যাপ্লিকেশনে যে ভুল হয়েছিল বা সেটা আমরা সংশোধন করতে চাই কিনা বা সংশোধনের জন্য নির্দিষ্ট সময় দিয়ে মূলত একটা বিজ্ঞপ্তি প্রদান করতে হবে। সেখানে কি বলা হচ্ছে, দেখো, উপধারা 1 এর অধীনে যদি কোনো আবেদনে গৃহীত হবার পূর্বেই যদি বিজ্ঞপ্তি জারি করা হয়, মানে যে আসলে ভুল হয়েছে তোমাদের আবেদনে, তোমরা সেটা কারেকশন করে দিয়ে যাও, এরকম কিছু বলতে পারে। আর গৃহীত হওয়ার আগেই সেটা জানানো হতে পারে। আরেকটা হচ্ছে গ্রহণ করার পরেও জানানো হতে পারে। দেখো বলছে 6 নম্বর, বিজ্ঞপ্তি জারির কোনো ভুল শুদ্ধ করা হয় বা ধারা 19 এর অধীনে সংশোধনের অনুমতি প্রদান করা হয়। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যদি কোনো ধারা মূলত তারা নিজেরাই সংশোধন করতে পারে অথবা সংশোধনের জন্য অনুমতি প্রদান করা যেতে পারে, এই মর্মে বিজ্ঞপ্তি আকারে সেটা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে সেটা অবগত করতে হবে বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে। এই হচ্ছে মূলত বিজ্ঞপ্তি প্রদান সংক্রান্ত আইনের বিধান। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি। নেক্সট টপিকটা হচ্ছে প্রভিশন রিলেটিং টু অফোস ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ ট্রেডমার্ক আইন 1940 এর 18 ধারাতে নিবন্ধনের ট্রেডমার্ক আইন 1940 এর 18 ধারাতে নিবন্ধনের বিরোধিতা সম্পর্কে দেখো যে সকল বিধান আছে সেই বিধানগুলো কি সেটা একটু খেয়াল করো। তো এখানে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো হচ্ছে নাম্বার 1, টু গিভ রিটেন নোটিস। সবাই মনোযোগ দিয়ে এটা খেয়াল করার চেষ্টা করো। ট্রেডমার্ক আইন 1940 এর 18 ধারাতে নিবন্ধনের বিরোধিতা সম্পর্কে, অর্থাৎ কোনো ট্রেডমার্ক যে নিবন্ধন করা হবে বা হয়েছে তার অপোজিশন মানে অপোজ সম্পর্কে কিছু বিষয় এখানে আসতে পারে বিরোধিতা সম্পর্কে। তো এক্ষেত্রে আইনের যে বিধান আছে সেই বিধানগুলো কি সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। নাম্বার 1, দেখো বলছে টু গিভ রিটেন নোটিস, অর্থাৎ আমাদের এখানে বলছে যে অবশ্যই আমাদের রিটেন নোটিস প্রদান করতে হবে। কি প্রদান করতে হবে? রিটেন নোটিস প্রদান করতে হবে। ঠিক আছে? তো রিটেন নোটিস যদি প্রদান করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে প্রদান করতে হবে দেখো একটু খেয়াল করে। বলা হচ্ছে যে নিবন্ধনের কোনো আবেদন বিজ্ঞপ্তি জারি হওয়ার তারিখ হতে
2 মাসের মধ্যে নির্ধারিত ফি প্রদান পূর্বক কোনো এক্সকিউজ মি কোনো ব্যক্তি নিবন্ধকের নিকট এই ধরনের বিজ্ঞাপনের আবেদনের বিরোধিতা করে নির্ধারিত পদ্ধতিতে লিখিত নোটিশ প্রদান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল টু গিভ রিটেন নোটিশ, অর্থাৎ লিখিতভাবে নোটিশ প্রদান করতে হবে। এরপরে যেটা আসছে 2 নম্বরে একটু খেয়াল করুন। 2 নম্বরে যেটা বলা হচ্ছে সাবমিশন অফ অপোজিশন স্টেটমেন্ট। সাবমিশন অফ অপোজিশন স্টেটমেন্ট, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে নিবন্ধক উপধারা 1 এর অধীনে নোটিশ প্রাপ্তির 1 মাসের মধ্যে এর একটি আবেদন এক কপি আবেদনকারীর নিকট নির্ধারিত পদ্ধতিতে জারি করবেন এবং অনুরূপ নোটিশ প্রাপ্তির 2 মাসের মধ্যে আবেদনকারী নির্ধারিত একটি পাল্টা বিবৃতি নিবন্ধকের নিকট প্রেরণ করবে। অন্যথায় আবেদনকারী তার আবেদন পরিত্যাগ করেছেন বলে গণ্য হবে। নিশ্চয়ই এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। 3 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা একটু খেয়াল করুন। টু গিভ নোটিশ অফ হিয়ারিং, অর্থাৎ নোটিশ প্রদান করতে হবে। নোটিশ প্রদানের ক্ষেত্রে হিয়ারিং এর সুযোগ দিতে হবে। টু গিভ নোটিশ অফ হিয়ারিং, হিয়ারিং এর সুযোগ প্রদান, শুনানির সুযোগ প্রদান করতে হবে। তো শুনানির সুযোগ প্রদান বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ এই যে বিরোধিতা করা হচ্ছে তোমার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, তো আবেদনকারীকে বলা হচ্ছে যে এই সকল সাক্ষ্য প্রমাণের উপর নির্ভরশীল, যেহেতু বিষয়টা সাক্ষ্য প্রমাণের উপর নির্ভরশীল, সে কারণে তাকে হিয়ারিং এর সুযোগ দিতে হবে, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, বা সেক্ষেত্রে তার নির্ধারিত সময় বা পদ্ধতিতে নিবন্ধনের নিকট সে দাখিল করেছে বা করতে ব্যর্থ হয়েছে, কেন ব্যর্থ হয়েছে এ সম্পর্কিত বিষয়গুলো উপস্থাপনের সুযোগ প্রদান করতে হবে, অর্থাৎ হিয়ারিং এর সুযোগ দিতে হবে। অর্থাৎ এই জন্য তাকে কি করতে হবে? নোটিশ দিতে হবে। আর নাম্বার 4 যেটা বলা হচ্ছে, দেখো নাম্বার 4 যেটা বলা হচ্ছে টু গিভ অপরচুনিটি অফ হিয়ারিং। এটাই তো আমরা বললাম, অপরচুনিটি হচ্ছে সুযোগ প্রদান। আর সরি, একটা পয়েন্ট মনে হচ্ছে মিস্টেক হয়েছে নাকি। টু গিভ নোটিশ ফর অফ হিয়ারিং, হিয়ারিং এর জন্য নোটিশ প্রদান। আর টু গিভ অপরচুনিটি অফ হিয়ারিং, ঠিক আছে, টু গিভ অপরচুনিটি অফ হিয়ারিং, ঠিক আছে, সরি, টু গিভ অপরচুনিটি অফ হিয়ারিং, অর্থাৎ হিয়ারিং এর জন্য হিয়ারিং এর সুযোগ প্রদান করতে হবে, অর্থাৎ হিয়ারিং এর সুযোগ প্রদান করতে হবে আমাদেরকে। অর্থাৎ বিরোধিতাকারী যারা বিরোধিতা করছে আর কি, যারা বিরোধিতা প্রদান করছে, তো বলা হচ্ছে যে তারা এবং আবেদনকারী তাদের সকল সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে নির্ধারিত সময় বা পদ্ধতির মাধ্যমে সেটা নিবন্ধকের নিকট কি করতে হবে? উপস্থাপন করতে হবে, এবং উভয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে নিবন্ধক তাদের শুনানির সুযোগ প্রদান করবেন। তো এটাই হচ্ছে মূলত টু গিভ অপরচুনিটি অফ হিয়ারিং। আর নাম্বার 5 এ যেটা বলা হচ্ছে টেকিং ডিসিশন অ্যাবাউট রেজিস্ট্রার, অর্থাৎ তোমার নিবন্ধিত হওয়ার জন্য নিবন্ধক সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। নিবন্ধক কি করবে? এই পর্যায়ে তোমার সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই বিষয়টা একটু খেয়াল করো। নিবন্ধক পক্ষগণের বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণ বিবেচনা করবেন, বিবেচনা করে শর্ত বা সীমাবদ্ধতা উল্লেখ করে মূলত সেটা কি করবেন? সেটা নিবন্ধনের জন্য অনুমতি প্রদান করবেন অথবা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টু গিভ পারমিশন। টু গিভ পারমিশন অর্থাৎ অনুমতি প্রদান। কিসের অনুমতি প্রদান? এখানে উপধারা 5 এ যেটা বলা হচ্ছে নিবন্ধক যদি শর্ত বা সীমাবদ্ধতার সাপেক্ষে নিবন্ধনের অনুমতি প্রদান করা সমীচীন বলে মনে করেন, তাহলে যে সকল শর্ত বা সীমাবদ্ধতা আছে সেগুলো মেনে নিয়ে বা সেগুলো সংশোধনের অনুমতি দেওয়া যাবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পারমিশন প্রদান করবে। আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে অর্ডার ফর সিকিউরিটি মানি, অর্থাৎ জামানত প্রদানের নির্দেশ। তো এক্ষেত্রে আবার দেখো, বিরোধিতা নোটিশ প্রদানকারী বা পাল্টা বিবৃতি প্রদানকারী ব্যক্তি যদি নোটিশ প্রাপ্তির পর বাংলাদেশে বসবাস না করেন এবং ব্যবসা পরিচালনা না করেন, তাহলে নিবন্ধক গৃহীত কার্যধারার খরচ বাবদ জামানত প্রদানের জন্য উক্ত ব্যক্তিকে নির্দেশ প্রদান করতে পারেন। অর্থাৎ যখনই যারা বিরোধিতা করছিল, তো তারা তাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় একটা নির্দিষ্ট পরিমাণ জামানত প্রদান করতে হবে। কেন? কারণ হচ্ছে যখন এটার সলিউশন প্রদান করা হবে, তখন যদি কোনো কারণে তিনি যদি দেশের বাইরে থাকেন বা শুনানিতে যদি উপস্থিত না থাকেন, কিন্তু এক্ষেত্রে যে খরচ হবে তার খরচটা যেন জামানত থেকে সেটা কর্তন করা যায়, সে কারণে মূলত তাকে সিকিউরিটি মানি অবশ্যই
প্লেস করতে হবে, এই জন্য তাকে অর্ডার প্রদান করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত মূল বিষয়। তো এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি, রেজিস্ট্রেশন অফ ট্রেডমার্ক। ট্রেডমার্কের রেজিস্ট্রেশন। ট্রেডমার্কের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে বিধান আছে আইনে, অর্থাৎ ইন দ্য ট্রেডমার্ক অ্যাক্ট 1940 সেকশন 20 কি এক্সপ্লেন করা হচ্ছে দেখো, রেজিস্ট্রেশন অফ ট্রেডমার্ক সম্পর্কে এখানে এক্সপ্লেন করা হচ্ছে। এই বিষয়টা মূলত আমরা এখন জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো নাম্বার 1 যেটা বলা হচ্ছে ডিটারমাইনিং রেজিস্ট্রেশন ডেট, অর্থাৎ আমাদের আগে রেজিস্ট্রেশনের একটা ডেট নির্ধারণ করতে হবে, নিবন্ধনের তারিখ নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে কিছু আইনের বিধান আছে, সেই বিধানে কি বলা হচ্ছে দেখো, এক্ষেত্রে ধারা 15 এর বিধান সাপেক্ষে সেকশন 15 এর বিধান সাপেক্ষে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে নিবন্ধন ট্রেডমার্ক নিবন্ধন কোন আইনের দ্বারা এটা গৃহীত, কোন আইনের দ্বারা গৃহীত হয় সেটা স্পেসিফাইড হতে হবে। খ নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই আবেদন যদি বিরোধিতা করা না হয় এবং বিরোধিতার নোটিশ প্রদানের সময় অতিক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে, এবং গ নম্বর যেটা বলা হচ্ছে এই আবেদনের বিরোধিতা করার ক্ষেত্রে এ সংক্রান্ত সিদ্ধান্ত আবেদনকারীর অনুকূলে গ্রহণ করা হয়। তো এই তিনটা বিষয় মূলত আমাদের রেজিস্ট্রেশনের ডেটে উল্লেখ করতে হবে। এরপরে যেটা আসছে গিভিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করতে হবে, অর্থাৎ নিবন্ধন সনদ প্রদান করা হবে। তো নিবন্ধন সনদ প্রদান করার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো ট্রেডমার্ক নিবন্ধিত যদি হয় এবং নিবন্ধক যদি আবেদনকারীকে নির্ধারিত ফর্মে ট্রেডমার্ক রেজিস্ট্রির সিলমোহর সম্বলিত একটি নিবন্ধন মূলত তাদেরকে কি করবে, একটা সার্টিফিকেট তাদেরকে প্রদান করবে। আর 3 নম্বর যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রিফিউজ, তো আবেদন প্রত্যাখ্যান। এরপরে যে বিষয়টা বলা হচ্ছে ট্রেডমার্ক নিবন্ধন সম্পর্কে, এখানে বলা হচ্ছে ট্রেডমার্ক নিবন্ধন আবেদন দাখিলের তারিখ হতে 1 বছরের মধ্যে আবেদনকারীর কোনো ত্রুটির কারণে নিবন্ধন সনদ প্রদান করা সম্ভব না হলে নিবন্ধক এ সম্পর্কে আবেদনকারীকে নির্ধারিত পদ্ধতিতে নোটিশ প্রদান করবেন এবং নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে আবেদনকারী এ ধরনের ত্রুটি সংশোধন না করলে আবেদনপত্রটি প্রত্যাখ্যান হয়েছে বলে সেটা গণ্য করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট ওয়ান যেটা বলছে 4 নম্বর রেকটিফিকেশন অফ রেজিস্ট্রেশন বুক, অর্থাৎ নিবন্ধন বই সংশোধন। অর্থাৎ নিবন্ধন বই সংশোধন সংক্রান্ত কিন্তু কিছু বিধান আছে, সেটা বলা হচ্ছে এরকম যে নিবন্ধন বই বা সনদপত্রে কোনো কর্ণিক ত্রুটি বা সুস্পষ্ট কোনো ভুল থাকলে নিবন্ধক তা সংশোধন করতে পারবেন। অর্থাৎ কোনো কর্ণিক যদি কোনো ভুল হয়, কর্ণিক ভুল হয়, আর একটা যদি এরকম হয় স্পষ্ট ভুল যেটা আমরা দেখা সংশোধন করার সুযোগ আছে, তাহলে সেটা নিবন্ধক কি করবে, সেটা সংশোধন করে সেটা রেজিস্ট্রেশনের অনুমতি প্রদান করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে মূলত রেজিস্ট্রেশন অফ ট্রেডমার্ক। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে প্রভিশন রিলেটিং টু জয়েন্ট অনারশিপ অফ ট্রেডমার্ক, অর্থাৎ জয়েন্ট অনারশিপ অফ ট্রেডমার্ক। ট্রেডমার্ক যদি জয়েন্ট অনারশিপের মাধ্যমে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, জয়েন্ট অনারশিপ মানে বুঝতে পারছো তোমরা 2009 সালে 1940 অর্থাৎ ট্রেডমার্ক অ্যাক্ট 1940 তে সেকশন 20 তে যেটা আমরা এক্সপ্লেন করা হচ্ছে কি সম্পর্কে, জয়েন্ট অনারশিপ ট্রেডমার্ক সম্পর্কে। তো সেখানে কি বলা হচ্ছে, দুইটা বিষয় বলা হচ্ছে, একটা হচ্ছে গিভিং অথরিটি টু রেজিস্ট্রেশন, গিভিং অথরিটি টু রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধনের কর্তৃত্ব প্রদান, নিবন্ধনের কর্তৃত্ব প্রদান, অথরিটি প্রদান করার, কর্তৃত্ব প্রদান করা। তো এই আইনের কোনো কিছু স্বতন্ত্রভাবে ট্রেডমার্ক ব্যবহারকারী বা ব্যবহারের প্রস্তুতকারী 2 বা ততোধিক ব্যক্তির যৌথ স্বত্বাধিকারী হিসেবে এই উক্ত ট্রেডমার্ক নিবন্ধনের কর্তৃত্ব প্রদান করা হবে। আরেকটা হচ্ছে যে টু ইমপ্লিমেন্ট দ্য রাইট টু ইউজ অফ ট্রেডমার্ক, অর্থাৎ ট্রেডমার্ক ইউজ করার বা কার্যকর করার বা এটা ব্যবহারের যে অধিকার সেটা কার্যকর করার একটা অনুমতি প্রদান করা বা বাস্তবায়ন করার করা আর কি মূলত। তো অর্থাৎ ট্রেডমার্ক ব্যবহারের যে অধিকার, যে রাইট, সেটা আসলে ইমপ্লিমেন্ট করা, কার্যকর করা বা বাস্তবায়ন করা। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এরকম যে উপধারা 1-এ যাই থাকুক না কেন, 2 বা ততোধিক আগ্রহী ব্যক্তি কোনো ট্রেডমার্ক সংশ্লিষ্ট পণ্য বা সেবার ব্যবসা পরিচালনার বিষয়ে পরস্পর সম্পর্কযুক্ত হলে তারা মূলত কি করবে, উক্ত ট্রেডমার্কের যৌথ স্বত্বাধিকারী হিসেবে নিবন্ধিত হতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ এই দুইটা বিষয় মূলত আমাদের ট্রেডমার্কের যে মালিকানা আছে সেই মালিকানা সংক্রান্ত যে আইনের বিধান, সেই বিধানটা ছিল এটা। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নেক্সট টপিক
নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে এক্সটেনশন অর রিস্টাবলিশ অফ ডিউরেশন অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ এক্সটেনশন অর রিস্টাবলিশ অফ ডিউরেশন অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ নবায়ন ও পুনর্বহাল। অর্থাৎ ট্রেডমার্ক নিবন্ধনের যে আইন আছে সেটা কিভাবে মেয়াদ নবায়ন করা হবে বা পুনর্বহাল করা হবে এ সংক্রান্ত আইনের কি বিধান আছে সেটা আমরা জানবো আমাদের এই আলোচনার মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে চারটা বিষয় মূলত এখানে বলছে। একটা দেখো, নাম্বার 1, ডিউরেশন অফ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের একটা ডিউরেশন থাকবে, মেয়াদ থাকবে, নিবন্ধনের মেয়াদ থাকবে। সেই মেয়াদটা কি বলছে, যে কোনো ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ হবে, কোন ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ হবে মেয়াদ নবায়ন ও পুনর্বহাল সম্পর্কে যেটা বলা হচ্ছে যে ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ হবে 7 বছর। তবে এই মেয়াদ এই ধারার বিধান অনুসারে সেটা নবায়নযোগ্য হবে, অর্থাৎ 7 বছর হবে রেজিস্ট্রেশনের মেয়াদ, কিন্তু সেটা অবশ্যই নবায়নযোগ্য হবে, অর্থাৎ এক্সটেনশন করা যেতে পারে। 2 নম্বর বলছে ফর স্পেসিফিক মেথড এন্ড ডিউরেশন, অর্থাৎ এক্ষেত্রে বলছে যে নির্ধারিত পদ্ধতি এবং মেয়াদের জন্য কি 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 বলা হচ্ছে সেটা একটু খেয়াল করো। নিবন্ধিত ট্রেডমার্কে নিবন্ধিত স্বত্বাধিকারী নির্ধারিত পদ্ধতি বা মেয়াদের মধ্যে আবেদন দাখিল যদি করেন, তাহলে সেক্ষেত্রে নিবন্ধক উক্ত ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ বা সর্বশেষ নবায়নের মেয়াদ শেষ হবার তারিখ হতে 10 বছরের জন্য সেটা নবায়ন করতে পারবে। তো এই হচ্ছে মূলত তোমার নির্দিষ্ট মেথড বা ডিউরেশনের ক্ষেত্রে বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে নোটিশ, প্রোভাইড নোটিশ, নোটিশ প্রেরণ করা। নোটিশ প্রেরণ করা সংক্রান্তে কি বলছে, যে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধক ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী বরাবর মেয়াদ শেষ হওয়ার তারিখ, ফি প্রদানের শর্তাবলী, নিবন্ধন নবায়ন লাভের শর্তাবলী উল্লেখপূর্বক একটা নোটিশ প্রদান করবেন। আর 4 নম্বর যেটা বলা হচ্ছে রিস্টাবলিশ অফ ট্রেডমার্ক, অর্থাৎ ট্রেডমার্ক পুনর্বহাল, অর্থাৎ যেটা বাতিল করা হয়েছে বা অন্য কিছু করা হয়েছে, স্থগিত করা হয়েছে, সেটা পুনর্বহাল করার বিষয়ে আসতে পারে। সেখানে কি বলা হচ্ছে সেটা একটু খেয়াল করুন। রিস্টাবলিশ অফ ট্রেডমার্ক, রিস্টাবলিশ অফ ট্রেডমার্ক অর্থাৎ ট্রেডমার্ক পুনর্বহাল, যে ক্ষেত্রে নির্ধারিত ফি পরিশোধ না করার কারণে নিবন্ধন বই হতে কোনো ট্রেডমার্কে নিবন্ধন কর্তন করা হয়, সেক্ষেত্রে নিবন্ধক ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার 1 বছরের মধ্যে যদি নির্ধারিত ফর্মে আবেদন প্রাপ্ত হয়ে থাকেন, যদি এই মর্মে নিশ্চিত হন যে এর পুনর্বহাল করা ন্যায়সঙ্গত, তাহলে তিনি উক্ত ট্রেডমার্ক নিবন্ধন বইতে পুনর্বহাল করতে পারবেন। এবং এইরূপ কোন ট্রেডমার্ক নিবন্ধন বইতে পুনর্বহাল করা হলে উক্ত ট্রেডমার্কের নিবন্ধক সাধারণভাবে বা শর্ত সাপেক্ষে মেয়াদ উত্তীর্ণের তারিখ হতে 10 বছরের জন্য সেটা নবায়ন করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো ছিল এক্সটেনশন আর রিস্টাবলিশ অফ ডিউরেশন অফ রেজিস্ট্রেশন। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে প্রপোজ ট্রেডমার্ক ইউজ বাই দ্য ফার্মিং কোম্পানি, অর্থাৎ কোন কোম্পানি গঠনের ক্ষেত্রে গঠনাধীন কোন কোম্পানি কর্তৃক প্রস্তাবিত ট্রেডমার্ক ব্যবহার। প্রপোজ ট্রেডমার্ক ইউজ বাই দ্য ফার্মিং কোম্পানি, অর্থাৎ কোন গঠনকৃত কোম্পানি যদি প্রস্তাবিত কোন ট্রেডমার্ক ইউজ করতে চায়, তাহলে সেক্ষেত্রে কিছু আইনের বিধান আছে। সেই বিধানটা কি সেটা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো 1940 সালের সেকশন 41 এ সম্পর্কে এক্সপ্লেন করা হচ্ছে। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম, যে রিফিউজ অর অ্যাপ্রুভ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য রেজিস্ট্রেশন, অর্থাৎ নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান বা অনুমোদন, অর্থাৎ নিবন্ধনের জন্য যে আবেদন করা হচ্ছে সেটা অ্যাপ্রুভ করা যেতে পারে, আবার সেটা তোমার রিফিউজও করা যেতে পারে। 2 নম্বর যেটা বলা হচ্ছে অর্ডার ফর সিকিউরিটি মানি, অর্থাৎ অর্থ জামানত প্রদানের নির্দেশ, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ যেটা জামানত রাখার জন্য বলা হয়েছে সেটা জমা দেওয়ার জন্য অর্ডার প্রদান করা, নির্দেশ প্রদান করা। 3 নম্বরে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দা ডিউ টাইম, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে প্রস্তাবিত কোম্পানি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করে রেজিস্ট্রেশনের জন্য, তাহলে কিন্তু তারা আবেদন তাদের সেই আবেদন অ্যাকসেপ্ট করা হবে না বা গ্রহণ করা হবে না। এই জন্য বলা হচ্ছে অবশ্যই ডিউ টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে যেটা আসছে রেকটিফাইং দা রেজিস্ট্রেশন বুক, অর্থাৎ রেজিস্ট্রেশন বইয়ে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করার সুযোগ থাকবে। এক্ষেত্রে উপধারা 3 এর অধীনে আবেদন করা হলে নিবন্ধনভুক্ত কোম্পানিকে পণ্য বা সেবার সত্ত্ব নিয়োগকৃত ট্রেডমার্কের স্বত্বাধিকারী হিসেবে নিবন্ধন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত মোটামুটি ভাবে কোনো গঠনাধীন কোম্পানি কর্তৃক প্রস্তাবিত যে ট্রেডমার্ক সেটা ব্যবহার সংক্রান্ত আইনের বিধান। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে লাস্ট টপিক সম্ভবত আমাদের আলোচনার, কাটিং ফ্রম রেজিস্ট্রেশন বুক এন্ড রেজিস্ট্রেশন ডাজ নট ইউজ ট্রেডমার্ক, ডাজ নট ইউজ ট্রেডমার্ক। প্রিয় শিক্ষার্থীরা,
এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা এখানে